রাউন্ড অফ 16-এ ব্রাজিলের প্রতিপক্ষকে উত্তরটা নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছেন। আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে পৌঁছে গেছে রাউন্ড অফ 16-এ, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিক্রিয়া অনেক রকম এই মুহূর্তে আপনার মধ্যে ঘুরতে পারে। প্রথমত, জাপানের বিপক্ষে যেই জয়টা ব্রাজিল পেয়েছে, যেই ধরনের জয়টা ব্রাজিল পেয়েছে, তারপরে আত্মবিশ্বাসটা এখন একটু না বেশ খানিকটা বেড়েছে। আর নরওয়ে যেই ধরনের ফুটবলটা খেলেছে আইভরি কোস্টের বিপক্ষে, এই ধরনের ফুটবল খেলা দেখার পরে আপনি হয়তোবা একেবারে আনমনে হোক কিংবা সচেতনভাবেই হোক না কেন, আপনি বলে ফেলতেই পারেন নরওয়ের বিপক্ষে ব্রাজিল খুব সহজেই জয় করে নিতে পারবে বা পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবে। দেখুন, ব্যাপারটা খুব একটা সহজ নয়। তার কারণ, যদি আপনি ইতিহাসের কথা ভাবেন, এখন পর্যন্ত আমি যদি ভুল না করি, ব্রাজিল খুব সম্ভবত 4 বারের মতো নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের আসরে খেলেছে এবং প্রত্যেকবার ব্রাজিল জয়লাভ করতে পারে নাই। মানে হলো নরওয়ে 2 বার জিতেছে, 2 বার ড্র করেছে, কোনো একটা জয়ের দেখা পায়নি ব্রাজিল। তার মানে এবারে 2026 বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলকে ইতিহাস ব্রেক করতে হবে, যেটা বিগত দিনে হয় নাই সেটাই ঘটাতে হবে। এবার আমার একটা খোলা মনের প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়াটা হলো, জাপানের বিপক্ষে যেই ব্রাজিলকে আপনি দেখেছেন, নরওয়ের বিপক্ষে আপনি আরেকটা ব্রাজিলকে দেখবেন। তার কারণ, প্রতিপক্ষ চেঞ্জ হয়ে গেছে। আর এই মুহূর্তে একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনার মনের মধ্যে এই ব্যাপারটা খুব ভালোভাবেই সেট করে নেওয়া উচিত। সেটা হলো, ওপেন ফুটবলের এগেনস্টে কিভাবে ফুটবল খেলতে হয় সেটা কার্লো আনচেলত্তি খুব ভালো করে জানেন। নরওয়ে যেই ধরনের দল, এই ধরনের দলে আপনি খুব বেশি একটা দেখবেন না যে তারা ডিফেন্ড করে খেলছে, দেখবেন তারা ওপেন ফুটবল খেলছে এবং আমরা ফেয়ার খেলবো, যেইভাবে হোক আমরা জয়টা নিয়ে আসতে চাই। সেটার জন্য খুব সম্ভবত তারা সবসময় ফেয়ার ফুটবলটা খেলার চেষ্টা করে। আর ফেয়ার ফুটবলে একটা জিনিস থাকে, সেটা হলো ওপেন ফুটবল। আমরা খুব বেশি বাস পার্কিং করব না এবং আমরা আমাদের ন্যাচারাল পজিশনে থেকে খেলাটা কন্ট্রোল করার চেষ্টা করব। হঠাৎ করে তো আবার নরওয়ের সাপোর্টাররা হুট করে আপনার আশপাশ দিয়ে বেড়ে যাবে। তারা হয়তো আপনাকে বলতেই পারে যে নরওয়ের কিন্তু একজন আর্লিং হালান্ড আছে। আপনিও অমনি ঠাস করে একটু মুখের উপরে বলে দেবেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে নরওয়ের ওই আর্লিং হালান্ডকে ঠেকিয়ে দেওয়ার জন্য একজন গ্যাব্রিয়েল মেখালাস আছে। আবার যদি তিনি বলেন যে মার্টিন ওডেগার্ড তো আছে একজন, তোমরা তাকে কিভাবে ট্যাকেল দিবে, তো তখন বলেন যে তাকে ট্যাকেল দেওয়ার মতন একজন ক্যাসেমিরো আছে, এবং যদি তার মতো কাউকে তোমরা খুঁজে পেতে চাও কিংবা তার বিকল্প হিসেবে যদি কাউকে দাঁড় করাতে চাও, তাহলে আমরা ব্রুনো গিমারাইজকে এই মুহূর্তে মোটামুটি সামনে রাখতে পারি। তার কারণ ওয়ার্ল্ড কাপে ব্রুনো গিমারাইজ ব্রাজিলের এক্স ফ্যাক্টর। তর্ক হোক বিতর্ক হোক যেটাই হোক না কেন, হঠাৎ করে নরওয়ের সমর্থকরা বেড়ে গেলে এতে দুঃখ পাবার কিছু নেই, কারণ এটাই ফুটবলের সৌন্দর্য। তারা যদি কোনো যুক্তি তর্ক দেয়, তাহলে সেই যুক্তি তর্কে আপনার কথাটাও থাকতে হবে খুব গ্রহণযোগ্য এবং যুক্তিসম্পন্ন। ব্রাজিলের এই মুহূর্তে নরওয়েকে ভয় পাওয়ার চেয়ে সব থেকে বেশি ভয় পাওয়ার কোন জায়গাটা আছে জানেন? সেটা হলো তাদের ইনজুরির বর্তমান যে অবস্থা। লুকাস পাকেতার খুব সম্ভবত বিশ্বকাপটা শেষ হয়ে গেছে। যদি, আবারও বলছি, যদি ব্রাজিল ফাইনালে যায়, সেখানেও বোধ হয় তাকে পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই নাই বললেই চলে। আবার এই দুঃখের জায়গাটায় আপনি কিছুটা স্বস্তি খুঁজে পেতে পারেন। রাফিনহা ফিরে এসেছেন, তিনি ট্রেনিং শুরু করে দিয়েছেন। খুব সম্ভবত আগামী ম্যাচে তাকে পাওয়া গেলেও মনে হয় না কার্লো আনচেলত্তি তাকে নামাবেন। কেন এই কথাটা বললাম? মাত্রই তো ফিরে এসেছে, খুব বেশি বিপদে না পড়লে কার্লো আনচেলত্তি তাকে ব্যবহার করবে না, এটা আপাতত আপনি ধরে নিতে পারেন। তার কারণ রায়ান সুপার ফিট রাইট নাও। তার বিকল্প হিসেবে যদি আপনি ওখানে অন্য কাউকে ভাবেন, তাহলে সেখানে আপনি লুইস হেনরিকেকে ভাবতে পারেন। কিন্তু এছাড়া হুট করে একটা প্লেয়ার আসলো মাত্র ইনজুরি সাফার করে, তাকে খেলিয়ে দেওয়ার সুযোগটা আমি ব্যক্তিগতভাবে দেখি না। এবার আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, নেইমার খেলবে তো? দেখুন, এই প্রশ্নটা আগে একবার দিয়েছি যে এই ওয়ার্ল্ড কাপে নেইমার জুনিয়র তখন নামবেন যখন কার্লো আনচেলত্তি মনে করবেন, তখন নেইমার জুনিয়র নামবেন যখন দলের প্রয়োজন হবে এবং দলের এমন একটা সিচুয়েশন থাকতে হবে যেই সিচুয়েশনে নেইমারের বিকল্প আর কেউ নেই। এমন একটা সিচুয়েশন ছাড়া নেইমারকে নিয়ে খুব বেশি একটা ঝুঁকি নেওয়ার মতন সময় কার্লো আনচেলত্তি নেবেন না। এবং একটা ভিডিওতে বলেছি আমি আগে, নেইমার জুনিয়র এই ওয়ার্ল্ড কাপে মনে হয় না কোনো একটা ম্যাচ শুরু থেকে খেলবেন, এবং এজন্যই বোধ হয়
যখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয় তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছিল একটা কথা যে কার্লো আনচেলত্তি একটা ব্যাপারে নিশ্চিত হতে চান, দলের প্রয়োজনে নেইমার জুনিয়রকে যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে পারবেন। তিনি সেটা মেনে নিয়েছেন এবং বেঞ্চে থেকে প্লেয়ারদেরকে যেইভাবে চেয়ার আপ করছেন তার জন্য প্রত্যেকটা খেলোয়াড় যে এক হয়ে শেষ ডান্সের জন্য মোটামুটি সবাই রেডি হয়ে আছেন সেটা মোটামুটি আমরা ধরে নিতে পারি। এটা মন খারাপের কিছু নয়, কেননা কার্লো আনচেলত্তির লাস্ট ম্যাচ অর্থাৎ জাপানের বিপক্ষে যে ম্যাচটা হয়েছে সেখানে তিনি একটা স্টেটমেন্ট ক্লিয়ারলি দিয়েছেন যে আমি নেইমারের সাথে কথা বলেছি এবং আমাদের পরিকল্পনা ছিল 60 মিনিটের পরেই নেইমারকে নামিয়ে দেওয়া, কিন্তু যখন আমরা গোলটা পেয়ে গেছি তখন সিচুয়েশন হয়ে গেছে ব্যালেন্স এবং ওই ব্যালেন্সের জায়গা থেকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছিলাম এবং এগিয়ে গিয়েছিলামও। আমরা নেইমারকে শেষ 30 মিনিটের জন্য মাঠে নামানোর একটা পরিকল্পনা সাজিয়ে ফেলেছিলাম, কিন্তু আমাদের সে পর্যন্ত আর যেতে হয়নি। গ্যাব্রিয়েল মার্টিনেলি দুর্দান্ত একটা গোল দিয়ে দিয়েছেন। তার মানে নেইমার জুনিয়রকে নিয়ে কার্লো আনচেলত্তির যে পরিকল্পনা সেটা একেবারে ঠিকঠাক মতন এবং যখন দলের প্রয়োজন হবে তখন নরওয়ের বিপক্ষে আমরা নেইমারকে দেখতে পারবো হয়তোবা। তার কারণ যেই ধরনের ওপেন ফুটবল খেলা হবে এই ধরনের ওপেন ফুটবলে নেইমার জুনিয়রকে দেখার সম্ভাবনা আসলেই বেড়ে যায় এবং শেষ মুহূর্তে নেইমারকে আমরা মাঠে দেখব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। নরওয়েকে নিয়ে খুব বেশি ভয় না পাবার এই একটা কারণ যে তারা জাপানের মতন ওই ধরনের মানে বাস পার্কিং করে ফুটবল খেলবে এটা আসলে বলা যায় না। আর বিশেষ একটা বার্তা অবশ্যই আপনার কানের ভেতর একটু দিয়ে দিতে চাই, সেটা হলো আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ে যেই ধরনের ফুটবলটা খেলেছে, আপনি যদি খেলাটা দেখে থাকেন তাহলে বোধহয় আপনি আমার সাথে দ্বিমত করবেন না। সেটা হলো যে খেলেছে আইভরি কোস্ট, জিতে গেছে নরওয়ে। আর মানে ওই আর্লিং হালান্ডকে শেষ মুহূর্তে মার্কিং করতে একটু ভুল করার কারণে মোটামুটি তারা জয়টা নিশ্চিত করে নিতে পেরেছে। তাছাড়া আইভরি কোস্ট যদি ঠিকঠাক ফিনিশিংটা দিতে পারতো তাহলে বোধহয় নরওয়ের আর পরের রাউন্ডে যাওয়ার স্বপ্নটা দেখা হতো না কিংবা তারা যেতেও পারতো না। আর ওই ফর্ম যদি ধরে রাখে আর ওই ফর্মের ধারা যদি অব্যাহত থাকে ব্রাজিলের বিপক্ষে তাহলে কার্লো আনচেলত্তি খুব বেশি বিপদে পড়বেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তার কারণ এই লোকটাকে টুর্নামেন্ট জিততে দেখেছি বেশ কয়েকবার, যে কারণে তার উপরে একটা আস্থা আছে। তিনি জানেন কিভাবে নকআউট পর্ব সামলাতে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি দ্বিমত করতে পারেন। যেই যেই জায়গাগুলোতে আপনি দ্বিমত করবেন অবশ্যই লিখবেন, আমি চেষ্টা করব আপনার ওই দ্বিমতের সাথে আমার যদি কিছু বলার থাকে সেগুলো যুক্ত করে দেওয়ার। আমি আপনার কথাবার্তা বা আপনার প্রশ্নের অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।